কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আমার চ্যানেল বিউটিস বিউটিফুল লাইফের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক 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 স্বাগত জানাই। আজকে বৃহস্পতিবার, সকাল এখন 10টা। মেয়ে এক্ষুনি চলে আসবে স্কুল থেকে। আমার সকাল থেকে উঠে প্রচুর কাজ করা হয়ে গেছে, প্রচুর মানে মেইনলি ঠাকুর ঘরে সকালে আরেকবার যে জল ঢালা হয় সেই জলটা ঢেলে ঠাকুর ঘর পরিষ্কার করে মহাদেবকে সুন্দর করে পরিষ্কার করে মহাদেবের আসনে বসিয়ে দিয়েছি। রান্নাঘরে রান্নার কাজে অনেকটা প্রিপারেশন করে নিয়েছি। তো চলো আজকে সারাদিন কী করি না করি, শিবরাত্রির পরের দিনটাও কীভাবে পালন করলাম। আজকে তো পিওর ভেজ চলবে বাড়িতে, তো কী করে কী করলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করো, চ্যানেল নতুন হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দেবে, আর কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। তো চলো এখন ভিডিওটা দেখতে থাকো। তো ঠাকুর ঘরে এই যে, দাঁড়াও গেটটা একটু খুলি, তাহলে না আলো হবে ভালো। এই যে ঠাকুর ঘরে তো কালকে তো এইখানটায় ওই টুলটা দিয়ে করেছিলাম, কারণ প্রচুর গঙ্গা জল ফুল টুল পড়বে সেই জন্য। তো আজকে সকালের যে লাস্ট যে পুজোটা ছিল আর কি, জল ঢালাটা, সেটা ঢেলে এখানে মহাদেবকে সুন্দরভাবে বসিয়ে দিয়েছি। একদম পুরো ফ্রেশ করে ভালো করে স্নান টান করে শুধু আকন্দ ফুলের মালা দিয়ে রেখেছি। আর এই যে ত্রিশূল, নন্দী, এই নাগ সব কিছু দিয়ে কিন্তু মহাদেবকে বেশ সুন্দর লাগছে দেখতে। এইদিকে সব কিছু গোছানো হয়ে গেছে, এখানে কিছু ফুল আছে। এই জলটা মানে 4-5 বার যে জল ঢেলেছি সেটা আছে, এটা জলে দিয়ে আসতে হবে। কিছু বাসন আছে যেটা মাজা হয়নি, তো ওদিকে রান্নাবান্নার কাজটা ভেবেছি বেশ কিছুটা কমপ্লিট করে তারপরে হচ্ছে পুজোর বাসনগুলো মেজে নেবো। তো চলো এখন রান্নাঘরে যাওয়া যাক। আর কিছু ফল বেঁচেছিল সেগুলো একটা ঝুড়িতে করে এভাবে রেখে দিয়েছি, এরপরে যে কদিন পুজো করব এটা কাজে লেগে যাবে। যে বললাম রান্নাঘরের কাজ অনেকটা এগিয়ে রেখেছি। তো এখানে দেখো অনেক রকমের সবজি, একটু গাজর, মটরশুঁটি, বিনস সব কিছু কেটে রেখেছি। আর এইখানে হচ্ছে একটু গোবিন্দভোগ চাল ছিল, সঞ্জমের দিন নিয়ে আসা হয়েছিল, তো সেই গোবিন্দভোগ চাল আর একটু ডাল ভিজিয়ে রেখেছি। আর এসব করতে করতে মেয়েও চলে এসেছে, আর ওর যেহেতু হাজব্যান্ড নিয়ে এসছে কিছু জিনিস আনতে বলেছিলাম, একটু পনির আর একটু জিরে এইসব কিছু আনতে বলেছিলাম, সেগুলো নিয়ে চলে এসেছে। এবার চলো আগে খিচুড়িটা করে নিই। তো খিচুড়ি করার সেরকম কোনো প্ল্যান ছিল না। এবার সকালবেলা হাজব্যান্ড তো সেই সকাল থেকে শুরু করেছে, তুমি আগে স্নান করো, কিছু খেয়ে নাও, কিছু খেয়ে নাও, আগে মুড়ি টুড়ি খাও, এরকম করছে। কারণ পরপর আমার উপোস হয়ে গেছে, তো ও বেচারা এবার চিন্তায় পড়েছে যদি অসুস্থ না হয়ে যায়। তো সেই কারণেই আর কি, তো ভাবলাম চটপট আর এত সকাল সকাল কী করব। তো যেহেতু গোবিন্দভোগ চালটা ছিলই, আর এই চালগুলো দেখবে বেশি দিন বাড়িতে থেকে গেলে ক্যামেরাটা ছোটো ছোটো পোকার মতো ধরে যায়, তো ওই জন্য ভাবলাম ওই চালটা দিয়ে ডাল দিয়ে একটু খিচুড়ির মতো করে নিই, সেই জন্য সব সবজি কেটে নিয়েছি। তো দেখলে তো প্রথমে প্রেশার কুকারে একটু ঘি আর সরষের তেল দিলাম, দিয়ে সবজিগুলো দিয়ে দিয়েছি। জিরে আর শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নে দিয়েছিলাম। তারপরে তোমার হচ্ছে সব সবজিগুলো দিলাম, আর পরে দিলাম মটরশুঁটিটা। এখানে আমি যে প্রসাদটা খাচ্ছি সেটা হচ্ছে ওই যে দাদাকে বললাম, যে এর আগের ভিডিওতে বলেছিলাম না, দাদা তো মহাকুম্ভে আর ওই রাম মন্দিরে গিয়েছিল, তো সেইখান থেকে প্রসাদ নিয়ে এসেছিলো। তো এই কদিন তো আমি খেতে পারিনি, তো সেই জন্য আজকে প্রসাদটা নিলাম বাড়িতে। হচ্ছে মেয়েকে, হাজব্যান্ডকে, ওদেরকেও দিয়ে দিলাম প্রসাদটা। আর কিছুটা রেখে দিলাম, যেহেতু রাম মন্দিরের প্রসাদ আছে, তো দ্বাদশীর দিন করে আমাদের কাজে লেগে যাবে। তো বলতে বলতে এদিকে সব সবজিগুলো ভাজা হয়ে গেছে। তারপরে মধ্যে লবণ, হলুদ, তারপরে আতপ চালটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে ভেজে নিয়ে গরম জল দিয়ে দিলাম। যেহেতু সবজিগুলো ছোটো ছোটো করে কেটেছি, এবার প্রেশার কুকারে ঢাকনা লাগিয়ে 2টো সিটি দেবো, তাহলেই হচ্ছে কমপ্লিট হয়ে যাবে। 2 থেকে 3টে সিটি দিলেই হয়ে যাবে। 3টে সিটি দিয়েছিলাম আমি পরে। এখানে হাজব্যান্ড বসেছে কাজ করতে, আর পাশে যে সাউন্ড সিস্টেমে চলছে গান। আর এইদিকে মেয়ে হচ্ছে মাটি নিয়ে কিছু একটা খেলছিল, কি একটা বানিয়েছে এখানে গর্তর মতোটা, বারবার ডাকছিল আমাকে দেখার জন্য, তাই এসেছি দেখতে। আর এখানে বলছে দেখো আমি কি করেছি। তো দেখলাম, কিছুক্ষণ খেলেও খাওয়ার আগে হাতটা ধুয়ে নেবে। আর এদিকে আমার এইটাও হয়ে গেছে, তো রেখে দিয়েছি। এবার প্রেশারটা অটোমেটিক্যালি যতক্ষণ রিলিজ হবে ততক্ষণ থাকবে। আর যতক্ষণ প্রেশার সিটি পড়ছিল ততক্ষণ আমি একটু বেশ কিছু জোগাড় করে নিয়েছি। যেমন ওখানে একটু ক্যাপসিকাম, বিনস আর একটু আলু কেটে নিয়েছি পাতলা পাতলা করে, লম্বা করে। আজকে তোমাদের সঙ্গে দারুণ একটা চটজলদি পনির রেসিপি দেখাবো, যেটা তাড়াতাড়ি হয়ে যাবে প্লাস দারুণ টেস্টি হবে। এখানে মশলার মধ্যে জিরে, আদা, লঙ্কা, টমেটো, একটু শুকনো লঙ্কার গুঁড়ো, গোটা গরম মশলা, 2 চামচ টক দই আর টমেটো, আর সামান্য একটু কাসুরি মেথি দিয়ে একটা সুন্দর পেস্ট করে রেখেছি। পনিরগুলো এরকম সুন্দর করে করে নিয়েছি। তো এই রান্নাটা পরে হবে, তার আগে খাবারটা খেয়ে নিই। তো এখানে ওই যে পাঁপড়গুলো দিয়েছিলাম, পাঁপড়গুলো আজকে ভেজে খাওয়ার আর কি পালা। তো আজকে ভাজবো হচ্ছে
কী বলে সুজিরটা, কারণ ওই চালের গুঁড়োটাতে তো একটু রসুন পাতা দিয়েছিলাম, ওটা তো আজকে খাবো না। আর কী বলে এই যে একটা একটা করে ভেজে নিচ্ছি, যে সাইজ পাঁপড়টা হয়েছে শুকিয়ে বাজারের পরে সেটা ডাবল সাইজ হচ্ছে। তো তোমরা যদি বাড়িতে বানাও সেই হিসেবে বানিও, বড় থালার মতো করে দিলে এরকম ছোটো প্লেটের মতো হবে আর কি। আর পাঁপড়গুলো সত্যি বলছি আমি বানিয়েছি বলে না, এত ভালো হয়েছিল, কোনো রকম এক্সট্রা মশলা বা না দিয়ে ঘরোয়াভাবে। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো। তারপরে তো এই যে পাঁপড় ভাজা নিয়ে খিচুড়ি নিয়ে বসে পড়েছি, মেয়ের আর আমারটা এক থালাতেই নিয়েছি, ওকে আমি খাইয়ে দিব। হাজব্যান্ডও বসে পড়েছে এখানে খেতে, আর ওর শরীরটা আগের থেকে অনেকটা ভালো আছে আজকে। আর খাওয়া দাওয়া করে এদিকে তোমার বাসন বলছি কী বলে কড়াইয়ে পনিরটা ভাজতে দিয়ে দিয়েছি, একটু বেশি পরিমাণেই তেল দিয়েছিলাম। ওই যে পাঁপড় ভাজার সময় যা তেল দিয়েছিলাম বেঁচেছে। এখানে নিয়ে নিয়েছি একটু জল, পনিরগুলো ডাইরেক্ট এই জলে নামাবো, তাহলে না পনির ভাজার পরে একটু জলে রাখলে বেশ পনিরটা নরম, মানে একদম সফট হয়ে যায়। তো সেই জন্যই পনিরটা খুব বেশি ভাজবো না, হালকা একটু কালারটা চেঞ্জ হবে, তো ওভাবেই রাখবো। খুব বেশি ভেজে নিলে দেখেছি কেমন একটা কড়া কড়া হয়ে যায়। তো তারপরে এখানে সর্ষের তেলে গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সবজিগুলো ভেজে নিচ্ছি। তোমরা যদি চাও তো সবজিগুলো আলাদা করেও ভাজতে পারো, তবে ওই যে বললাম আমি আজকে যত তাড়াতাড়ি পারবো রান্নাটা সারবো, কারণ খাওয়া দাওয়া করার পরে না আজকে শরীরটা খুবই খারাপ করছিল, খুব মানে কি মনে হচ্ছিল না কোনো কাজকর্ম করি। তবে এইভাবে ভেজে নিলেও কিন্তু স্বাদের কোনো রকম হেরফের হয় না। সামান্য একটু লবণ দিয়ে ভেজে নেওয়ার পরে ওই বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম, আর তারপরে দিলাম একটু হলুদ গুঁড়ো, তারপর স্বাদ মতো নুন, আর দিয়েছিলাম একটু লঙ্কার গুঁড়ো। আর যেহেতু টক দই টমেটো দুটোই আছে, তো টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিয়েছিলাম চিনি। তো এইবার এটাকে খুব ভালো মতো কষাবো ঢাকা দিয়ে দিয়ে, যতক্ষণ না একদম তেল একদম ছেড়ে আসছে। আর যতক্ষণ এটা হবে ততক্ষণ আমি খাওয়া দাওয়ার যে বাসনগুলো আছে সেগুলো মেজে নিই। আসলে আমার একটা বাতিক আছে, আমি রান্না করতে করতে মানে রান্নার কি বলবো সব কাজ ছেড়ে রাখি, যেন রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে গ্যাসটা মুছে কড়াইটা মাজলে আমার রান্না কমপ্লিট হয়ে জন্য হাতে হাতে যা বাসন হয়, যা কিছু পরিষ্কার করা হয় সব কিছুই পরিষ্কার করে নিই। তো এখানে আগে বাসনগুলো ধুয়ে মেজে নিলাম, তারপর ইলেকট্রিক কেটেলটা জল টল গরম করেছিলাম, ওটাও একটু ভালো করে পরিষ্কার করে নিয়ে এবার এটাকে জায়গা মতো রেখে দেবো। রেখে দিয়ে মাঝখানে আবার তরকারিটা নেড়েও দিয়েছিলাম একবার দুবার, তো সেটাই দেখাচ্ছিলাম। আর এদিকে মেয়ে যেহেতু হাজব্যান্ড ওপরে গেছে তো ছাদে যাওয়ার জন্য বলছিল, তো ওকে বললাম যে ঠিক আছে যা। আর এদিকে হচ্ছে পেছনে চলছিল গান, আর গান চলে না কাজ করতে ভালোই লাগে। আর আমরা তিনজনের খুব গান শুনি, মানে যখন হাজব্যান্ড বাড়ি থাকে বা আমি আর মেয়ে বাড়ি থাকি, আমরা এমনি সময় না প্রচুর গান শুনি, গান শুনতে বেশ ভালো লাগে। তো তারপরে এই যে মশলাটা একদম কষে দেখো কি সুন্দর কালার এসেছে, আর তেলও ছেড়ে দিয়েছে। এবার এটাকে আর ঢাকবো না, ঢাকা ছাড়াই শুকিয়ে নেব। আর এই সময় একটু চেক করে নেবে আলুটা সেদ্ধ হয়েছে কিনা, যেহেতু এখনকার নতুন আলু, তো এই আলুগুলো তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো তারপরে পনিরটা যে জলে ভিজিয়ে রেখেছিলাম সেই জল সমেতে দিয়ে দিলাম। আর তারপরে যদি জল লাগে একটু দিও, আমি খুব বেশি পাতলা গ্রেভি করব না, আবার একদম শুকনো করব না, মিডিয়াম রাখবো। তো সেই কারণেই আর কি এরকম রেখেছি। আর নামানোর আগে দিয়েছিলাম একটু ঘি, যে কোনো নিরামিষ তরকারিতে দেখবে একটু ঘি দিলে না একদম কি বলবো ওটা গেম চেঞ্জারের মতো হয়ে যায়, দারুণ লাগে খেতে। আর গরম মশলা দেবো না, যেহেতু গোটা গরম মশলা বেটে দিয়েছিলাম মশলার সাথেই, সেই জন্য এবার এটাকে নামিয়ে নেব। সত্যি কথা বলতে এটা এত টেস্টি হয়েছিল, তোমরা একবার ট্রাই করে দেখো। যেরকম যেরকম মশলাপাতি দিয়ে বললাম, যেমন চটজলদি হয় তেমন খেতেও দুর্দান্ত লাগে। রুটি, পরোটা, ফ্রাইড রাইস, এমনি সাদা ভাত সব কিছুর সঙ্গে খুব সুন্দর লাগে। তো তারপরে তো সারাদিন আর ভিডিও করা হয়নি, আসলে খাওয়া দাওয়ার পরে আমি দুপুরেও খাবার সেরকম কিছু খেতে পারিনি, শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন সন্ধ্যাবেলা একটু বেরোচ্ছি, যাব হচ্ছে ঘুরতে। আর জীবনের প্রথমবার আমি দেখব শিব তাণ্ডব। গত বছরও হয়েছিল, তো গত বছর যাওয়া হয়েছিল না, এবার ভেবেছি যাব। আর যাওয়ার পথেই দেখো আমাদের মালদা রেল স্টেশনটা পড়ে, কি অপূর্ব সুন্দর লাগছে দেখতে। মানে এতদিন তো মানে শুনছিলাম যে না স্টেশনটাকে সুন্দর করে সাজানো হচ্ছে, দেখতে ভালো লাগছে, লাগছে সে লাগছে। আজকে যখন সামনে দিয়ে যাচ্ছিলাম সত্যি ভীষণ সুন্দর লাগছিল দেখতে সামনে থেকে। আর পুরো মানে একটা এয়ারপোর্ট একটা লুক দিচ্ছিল, মানে দারুণ লাগছিল। জানি না এটা কতদিন ঠিকঠাক থাকবে আর কি। তো যাওয়ার পথেই এখানে হচ্ছে আমাদের এই ঝলঝলে যে রেল কলোনিটা আছে, রেল কলোনির ভেতরেই বোম সেবা হচ্ছিলো আর কি, শিবরাত্রি উপলক্ষে খাওয়াচ্ছিলো। এবার এত সুন্দর খিচুড়ির ঘ্রাণটা আসছিল না, আমরা নিজেদেরকে সামলাতে পারিনি, তিনজনের একটা প্লেটে অল্প করে নিয়েছি। আর হাজব্যান্ড এদিকে পড়েছে নতুন চশমা, ওটাই আর কি দেখালাম। ওনারা বলছিলেন তিনজনকে আলাদা আলাদা করে দেবে, তো আমরা বললাম না থাক, আমরা কী বলে যেহেতু এক জায়গা থেকে আরেক জায়গায় এসে এরকম খাচ্ছি, তো একটা প্লেটে নিয়েই তিনজনে খেয়ে নিয়েছি ভাগ করে অল্প অল্প করে।
আর তারপরে ফাইনালি যেটার জন্য বেরানো সেই জায়গাটায় যাচ্ছি, অনেক খুঁজে খুঁজে অনেকটা ভেতরে হচ্ছে কি বলে এই পুজোটা হচ্ছে। ওই যে শিবরাত্রির আগের দিন একটা ভিডিও দেখেছিলাম না, একটা বিশাল বড় মহাদেবকে নিয়ে যাওয়া হচ্ছিল, ওখানে শিব পার্বতী ছিল। তো সেই শিব ঠাকুরটা যেখানে পুজো হয় এটা হচ্ছে সেই জায়গাটাই আমাদের ওই সেই সদরঘাটে। এই ডিস্টেন্সটা কিন্তু অনেকটা, এত ভেতরে এই শিব ঠাকুর নিয়ে এসেছে। তো এই পুজো উপলক্ষে এখানে বসেছে বিশাল মেলা, আর এখানে অঘরীরা শিব তাণ্ডব করে, সেটার জন্যই মেনলি আসা দেখার। কিন্তু শুরু করতে না অনেকটা লেট করছে, জানি না আমরা দেখতে পাবো কি না, কারণ যেহেতু আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে আর রাত হয়ে যাবে। আর এইটা বেশ ভেতরে, মানে মেন রাস্তার ধারে হলে একটা আলাদা ব্যাপার ছিল, এই পুজোটা না বেশ ভেতরে হচ্ছে। শুরু হচ্ছিল না, সেই জন্য কী করবো, বাইরে একটু এদিকটা এসেছিলাম ছবি তুলতে। আর হাজব্যান্ড দেখো মেয়ের কত রকম করে ছবি তুলে দিচ্ছে। না আমারও তুলে দিয়েছিল, আমারও বেশ কয়েকটা ছবি তুলে দিয়েছে এখানে। আর তারপরে এখানে যে ফাইনালি কিছু একটা টেকনিক্যাল ইস্যু হয়েছিল, যে কারণে অনুষ্ঠানটা শুরু করতে আধ ঘন্টা থেকে 1.5 ঘন্টা মতো দেরি হয়। অনুষ্ঠান শুরু হয়ে গেছে, আর এখানে প্রথমে হনুমান কথা, কিছু একটা হনুমান কথা হচ্ছিল, রামচন্দ্র রাম লক্ষ্মণ সীতাকে নিয়ে। তো এখানে এইসব হওয়ার পরে তারপরে হয়েছিল মা কালীর তাণ্ডব নৃত্য হয়েছিল। আর সত্যি অনুষ্ঠানটা ভীষণ, মানে একদম অন্যরকম হয়েছিল। সব জায়গায় তো এমনি নাচ গান হয়, কিন্তু আমাদের যে সংস্কৃতি, আমাদের দেবতা নিয়ে যে কালচার, আমি মানে এরকমভাবে প্রথম দেখলাম পরপর কোনো হিন্দি গান বা কোনো কিছুতে কোনো নাচ না, সম্পূর্ণ দেবদেবীদের নিয়ে এই অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছিল। আর এখানে এই যে দেখো মা কালীর তাণ্ডব নৃত্য শুরু হয়েছে। আর যিনি সেজেছিলেন সত্যি, মানে কি বলবো, এত ভালো, এত সুন্দর। এক এক সময় আমি তো ভেবেছিলাম যে মা কালীও যে বলে না ভর ওঠে, আমি তো ভাবছিলাম এক একটা সময় মনে হয় ভর উঠছে। সবটা তো ভিডিওতে দেখানো সম্ভব না, ভিডিও অনেক বড় হয়ে যাবে, সবটা দিয়ে শেয়ার করি। আর ফাইনালি এখানে শুরু হয়েছিল শিব তাণ্ডব, যেটা আস্তে আস্তে এতটা ভয়ঙ্কর হচ্ছিল, মানে আমরা দেখতে পাচ্ছিলাম না। মেয়ে ভয় পাচ্ছিল বলে বাড়ি চলে গেছিলাম। তো চলো আমরাও এটা এখন দেখি, আর ভিডিওটা এই পর্যন্তই রাখছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও। আজকের মতো টাটা, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে।